গল্প ও দায়িত্বের সংসার লেখনীতে সৌরভের সুবাসিনী পর্ব 20। অতসী বেশ আরাম করে বসেছে, পা উঠিয়ে কোলের উপর বই রেখে বসে বসে পড়ছে। পৌঁছাতে মিনিমাম 3 ঘন্টা লাগবে, জ্যামে পড়লে তো কথাই নেই। 9:30 নাগাদ বেরিয়েছে। কিছু দূর যেতে শাহান দেখলো দিহানের গাড়ি দাঁড়ানো। ইফাত বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। অতসীর দিকে তাকিয়ে দেখলো অতসী বইয়ের দিকে তাকিয়ে এক মনে পড়া দেখে যাচ্ছে। সে চাচ্ছে না দিহানকে অতসী দেখুক, অন্তত এখানে তো নয়। দিহানের গাড়ি ক্রস করে সামনে থামলো শাহান। শাহানের গাড়ি দেখে ইফাত এগিয়ে যায়। অতসীর পাশে গ্লাস খুললেই অতসী মুচকি হেসে নেমে দাঁড়ায়। ইফাত পরপর দুটো বক্স এগিয়ে দেয়। এখানে চকলেট আছে, যদিও তুমি খাও না, কিন্তু খেয়ে নিবে। এক্সামের আগে তো অবশ্যই একটা। আর পানি কিন্তু মাস্ট। শোনো, যেতে সময় লাগবে অনেক। হিজাব খুলে নাও, না হলে মাথা গরম হয়ে যাবে। অতসী হেসে মাথা নাড়িয়ে আবার গাড়িতে উঠে বসে। দূর থেকে দিহান রাইমা অতসীকে দেখছিল। দিহানের চোখে মুখে প্রশান্তির হাসি থাকলেও রাইমার যেন কোনো সব বিষাদ বিষাদ লাগছে। ইফাত সোজা হয়ে দাঁড়াতেই আবার অতসীর জানালায় ঝুঁকে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে অতসীর হাত ধরে বলে, আপুরে, জীবনে অনেক সময় হঠাৎ করেই আমাদের জীবনের অপ্রিয় সত্যগুলো সামনে চলে আসে। তাই বলে কিন্তু আত্মার সম্পর্কগুলো ভেঙে যায় না, নিয়তিকে মেনেই চলতে হয়। তুমি সাহসী মেয়ে, যে কোনো পরিস্থিতিতে সম্পর্কগুলো ভেঙে যায় না, নিয়তিকে মেনেই চলতে হয়। তুমি সাহসী মেয়ে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। সাবধানে যাও, ফাটিয়ে এক্সাম দিবা। এসে কিন্তু বাদামের মরিচ বাটা দিয়ে ভাত রান্না করে খাওয়াতে হবে। অতসীকে ছেড়ে দিয়ে শায়ানকে তাগিদ করে দ্রুত যেতে। এদিকে অতসীর মন তো কু ডাকছিল। ইফাদের কথা শুনে আরও তীব্রভাবে ভয় জেগে বসেছে। শায়ান গাড়ি মাস্টার লক করে নেয়। সব জানালা উঠিয়ে এসি অন করে আনমনে এগিয়ে যাচ্ছে। অতসী পড়ছে তো পড়ছে, মনে হচ্ছে বিদ্যাসাগরের বউ। সন্ধ্যা ক্রস করতেই পড়লো জ্যামে। টিফিন বক্স খুলে অতসীর সামনে নিতেই অতসী সরিয়ে দেয়। এক্সামের আগে আমি ডিম খাই না। আশ্চর্য, এটা কেমন কথা? ডিম খেলে এক্সামের খাতায় ডিম পাবো তখন? চুপচাপ খেয়ে নাও না প্লিজ, অতসী এমনভাবে বলল। শাহান আর জেদ করল না। জ্যাম ছাড়তে অনেকক্ষণ লাগবে। শাহান নিজে হাত ধুয়ে রুটি ছিঁড়ে এগিয়ে ধরল অতসীর দিকে। অতসী এক পলক তাকিয়ে আবার শাহানের দিকে তাকায়। রাতে ঠিক মতো খাওনি, সকালে শুধু শুধু এখন না খেলে খবর আছে। কথায় কথা বাড়ে, অতসীর কথা বাড়ানোর মুড নেই। দ্রুত খেয়ে নিল। মির্জাপুর ক্রস করার পর কখন অতসী ঘুমিয়েছে নিজেও জানে না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে শাহানের হাত ধরে আছে। শায়ান ড্রাইভ করছে, কোথায় আছে দেখার জন্য চোখ খুলেই বুঝতে পারে কেবল ওরা টাঙ্গাইল বাইপাস ক্রস করলো। উদ্বিগ্ন কণ্ঠে অতসী শায়ানকে বলে, এই এই এদিক না, আমরা ভুল এসেছি তো। ঠিক যাচ্ছি, বাইপাস রেখে আসছি। গারিন্দা বাইপাস দিয়ে ঢুকবো। সাবালিয়ার দিকে নিরিবিলি আছে, ওখানে পার্কিং প্রবলেম হবে না। শাহানের হাত ছেড়ে দিয়ে অতসী উঠে বসে। প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে। শাহান পানির বোতল এগিয়ে দিলে চোখে মুখে পানি দিয়ে আবার হিজাব বেঁধে নেয়। কুমুদিনীর পিছনের পাড়ে গাড়ি পার্কিং করে বসে আছে ওরা। শাহান মনে করেছিল অতসী এসে কলেজে চলে যাবে, কিন্তু চুপচাপ বসে পড়ছে। এদিকে সময় যত এগিয়ে আসছে অতসী অস্থিরতার দ্বিগুণ বেগে বাড়ছে। ঠিক 15 মিনিট আগে অতসী বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শাহান একটা চকলেট খুলে অতসীকে দেয়। প্রায় গলে গেছে, অতসীর মুখে লেগে যাচ্ছে। শাহানের হাত থেকে খেয়েই বের হয়। পিছন পিছন শাহান আসে। অতসীর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে গেটে দাঁড়ায়। এর বেশি এলাও না। অতসী বারবার আল্লাহকে ডাকছে। সে পড়তে চায় না দিহানের সামনে। রাইমার সাথে কথা বলবে কিভাবে? এসব ভাবতে ভাবতে এক্সাম হলে ঢুকে পড়ল। সবাই অতসীকে দেখে এগিয়ে এসে কথার ঝুড়ি নিয়ে বসলেও বেশি সময় পারল না, কারণ খাতা দিয়ে দিয়েছে। প্রতিবার এক্সামে অতসী 1 মিনিট আগেও বের হয় না, কিন্তু এবার 30 মিনিট আগে খাতা জমা দিল। দ্রুত পায়ে বেরিয়ে আসতে পিছন থেকে রাইমা হাত ধরে টেনে হোস্টেলের গেটের কাছে নিয়ে যায়। অতসী, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? না, আসলে মিস্টার মাহবুব অপেক্ষা করছে। করুক, তুই এই গেট দিয়ে বেরিয়ে যা। দিহান তোর জন্য অপেক্ষা করছে। মানে, মাথা ঠিক আছে? হ্যাঁ,
এমন সুযোগ আর হয়তো আসবে না। দিহানের গাড়ি এখান থেকে কিছু দূরে, তুই যা, আমি সামলে নেব। অতসীর চোখ এবার রাইমার গলার দিকে যায়। ওড়না সরে গিয়েছে, না বুঝলেও এতটা অবুঝ অতসী না। কান্নাগুলো কি দলা পাকিয়ে গলায় আটকে গেল? কয়েকবার জোরে শ্বাস নিল মেয়েটা। রাইমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কী চাচ্ছিস রায়? তুই দিহানের সাথে চলে যা, নিজের সব স্বপ্ন পূরণ কর। দিহান তোকে খুব করে চায়। আমি মিস্টার মাহমুদের রেজিস্ট্রি করে কালেমা পড়ে বিয়ে করাবো, যেমনটা তুই দিহানের। এখন কি তুই আমাকে মিস্টার মাহমুদকে আর তুই মিস্টার দিহানকে ডিভোর্স দিতে বলছিস? জীবনটা কোনো সিনেমা না, এখানে চাইলেও এসব হয় না। অথসী এত শান্ত গলায় কথাগুলো বলল না। রাইমার শিরা দ্বারা ঠান্ডা হয়ে যাচ্ছে। অতসী আবার বলল, মিস্টার দিহান অবশ্যই ভালো মানুষ, তোকে আগলে রাখবে, চিন্তা করিস না। সময় সব ঘা মিটিয়ে দেবে। আমার কোনো ভবিষ্যৎ নেই। অনামিকা আপু সুস্থ হলে আমি কোথায় যাব জানি না, কিন্তু এতটা স্বার্থপর হতে পারবো না তোর থেকে সব কেড়ে নেব। কথা বলার এক সময় অতসী রাইমার গলায় ওড়না ঠিক করে দেয়। এসবের পর তুই পারবি দিহানকে ছাড়তে? সব তো তুই দিয়েছিস। তুই ভুল বুঝছিস, আসলে ভালো থাকিস। অতসী আমার কথা কিন্তু শেষ হয়নি। অতসী দাঁড়ায় না, দ্রুত পা চালায়। পিছন থেকে রাইমা জোরে জোরে বলতে থাকে, তুই কি জানিস তুই আর অনামিকা আপু আপন বোন না, এক রক্ত না? তুই কি জানিস? চলবে। দায়িত্বের সংসারে লেখিকা সৌরভের সুভাষিনী, পর্ব 21। প্রথম সন্দেহ হয়েছিল সেদিন যখন আন্টি বলল তোর সাথে শায়ান ভাইয়ের বিয়ের কথা। প্রথমে আন্টি বলতে চায়নি, কিন্তু আমাদের জোরাজুরিতে বলতে বাধ্য হয়। তুই কি জানিস ইসলামে মায়ের পেটের দু বোনের জীবিত অবস্থায় একজনের সাথে বিয়ে হারাম, প্রথম বউ তালাক হয়ে যায়। তোর বাবা জেনে শুনে কখনো এমন কাজ করবে না। যদিও অনামিকা আপুর সাথে শায়ান ভাইয়ের শুধুই রেজিস্ট্রি করা বিয়ে, তবুও বিয়ে তো, বউ তো। কালেমা পড়ে কবুল বলে বিয়ে না হলেও তো অনামিকা আপু শায়ান ভাইয়ের বউ। সেখানে তোর সাথে শায়ান ভাইয়ের বিয়েটা যখন সব মেনে হলো, তখন এই প্রশ্নটা উঠেছিল। যখন দাদু বলল অনামিকাকে নিয়ে আসতেই হবে, তখন তোর মা মুখ খুলল অনামিকাকে সে পেটে ধরেনি। তার ঔরসজাত সন্তান শুধুই তুই, অনামিকা না। কথাগুলো বলে রাইমা অতসীর দিকে তাকালো, চোখে মুখে আঙ্কের ছাপ। অতসীর হাত পা কাঁপছে। হঠাৎ করে এত বড় কথা হয়তো নিতে পারছে না। রাইমা অতসীকে নিয়ে বটতলায় বসে, শক্ত করে ওর হাত ধরে বসে, আবার বলা শুরু করে, তোর জন্ম মার্চ মাসে। আন্টির যেদিন লেবার পেন শুরু হয়, সেদিন তোর একমাত্র ফুপু আয়শা তোর মাকে নিয়ে হাসপাতালে যায়। তুই জন্ম নিস রাত 1:15-তে। হঠাৎ আন্টির ব্লাড লসের পরিমাণ খুব বেশি হয়, ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন পড়ে। তোর ফুপু অনামিকা আপুকে নার্সের কাছে রেখে রাতে ব্লাডের জন্য বের হয়। সময়টা এমন ছিল না গরম না শীত, সে সময় হুটহাট জ্বর শুরু হয়। তোর ফুপু একা গিয়েছিল ব্লাড আনতে, কারণ সে রাতে তোর বাবা ছিল চিটাগাং। আন্টির গাড়ি ব্রেক ফেল করে, অনামিকা আপুর মা মারা যায়। অনামিকা আপুর মা মারা যাওয়ার সময় সব থেকে বেশি কষ্ট পায় তোর বাবা, কারণ তার বোন ব্যতীত এই পৃথিবীতে কেউ ছিল না। অনামিকা আপুর বাবাও আপুকে নেয় না, কারণ এক মেয়ের জন্য হয়তো জীবন থামিয়ে রাখতে পারবে না। তোর বাবা অনামিকা আপুকে নিজের মেয়ের মতো মানুষ করে, এমনকি আঙ্কেল এটা বিশ্বাস করে সেদিন যদি তোর জন্ম না হতো তাহলে হয়তো আপুর মা বেঁচে থাকতো। রাইমা কথাগুলো শুনে অতসী চুপচাপ বসে আছে। ও মনে হচ্ছে শ্বাস নিতেও ভুলে গেছে। বাবার এত অপমানের কারণে আজ বুঝতে পারছে, সত্যি তো কি এমন হতো যদি জন্মের পর সে মরে যেত। আচ্ছা, জন্মের পর মরে গেলে কি বাবা আমাকেও মনে করে কাঁদতো? এখনো ফিরে যাবি শায়ান ভাইয়ের কাছে? রাইমার কথায় অতসী মুচকি হেসে বলল, আমার ক্ষণিকের ভালোবাসা আমি তোকে দিয়ে দিয়েছি রায়, অযত্ন করিস না। অতসী প্লিজ পাগলামো করিস না, ওসব তোর দায়িত্ব। দায়িত্বের বেড়াজাল জড়িয়ে যাস না। অন্তত সব সত্যি জানার পর আজ থেকে দায়িত্ব আরও বেড়ে গেল রে। অতসী আর বসেনি, আজ যেন সে কাঁদতে ভুলে গেছে। দৌড়ে শায়ানের কাছে চলে আসে। দূর থেকে দিহানকে এক পলক দেখেছিল। ভালোই তো আছো দিহানজি, রাইমা তোমাকে সুখী করবে। আমার কি আছে? কিছুই নেই, কিন্তু তুমি সুখী তো? ভালো থেকো। শায়ান হাত বাড়িয়ে অতসীর হাত থেকে ফাইল নেয়, এগিয়ে দেয় আইসক্রিম। অতসী চুপচাপ নিয়ে গাড়িতে বসে খেতে শুরু করে। শায়ান আগের মধ্যে গারিন্দা বাইপাস হয়ে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অতসীর সব কিছু অস্বস্তি লাগছে।
হিজাব খুলে চুল ছেড়ে দিয়েছে। আরও একটা কাজ হচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ছে চুলে। কেউ জানবে না, দেখবে না। আজ সত্যি অনামিকার জন্য খারাপ লাগছে। মা মরে যাওয়ার পর সে বাবাকেও হারিয়েছে, অতসী নিজের মা কখনো অনামিকাকে নিজের করে নিতে পারেনি। কারণ অতসীর নিজের মনে হচ্ছে মা সব সময় আমাকে বেশি আদর করতো। তোমার কি খুব খারাপ লাগছে? না, কিছু খাবে? এক্সাম খারাপ হয়েছে? হুম। আচ্ছা, এদিকে আসো, গ্লাস অফ করে দেবো। থাক না, আপনি রাস্তা ভুলে যাচ্ছেন। এটা বাসাইলে রোড, এদিকে দিয়ে যেতে সময় বেশি লাগবে। তাছাড়া নলোয়ার ওদিকের রাস্তাও তেমন ভালো না। মিস বোটানি ডিপার্টমেন্ট, আমরা বাসুলিয়ে যাচ্ছি। শুনেছি ওখানে নাকি একটা গাছ আছে যা কখনো পানিতে ডুবে না। যত পানি আসুক না কেন গাছের নির্দিষ্ট অংশ পানির উপরে থাকে। হুম। এর কারণ কি? জানি না, আজ অবধি দেখিনি। আজ দেখবে। বাসুলিয়া পৌঁছে সায়ান দেখে অতসী ঘুমিয়ে গেছে। আইসক্রিমের চকলেট নাকের ডগায় লেগে আছে। টিস্যু ভিজিয়ে মুছে দিয়ে আলতো করে শুয়ে ডাকছিল অতসীকে। এই বুঝি সে ব্যথা পেল। কিন্তু এই সায়ান যে মনে মনে অতসীর জন্য মরণ ফাঁদ পাচ্ছিল, কে জানতো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালে, বুঝি ওই রবির আলো, আবাস দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কি রথ পোছাবে না মোর দুয়ারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের দ্বারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক বরাবরে। প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। বাবাকে চোখে চোখে আই ড্রপ দিয়ে স্টাডি রুমে দিকে যেতেই কানে এলো বেহালা বাজিয়ে গাওয়া গান। বর্তমানে বাংলাদেশের সব থেকে সেরা ফার্মাসিস্ট মিস্টার রেদওয়ান রাকিব এগিয়ে যাচ্ছে তার একমাত্র বোন আফরিন রৌনকের রুমের দিকে। রৌনক নামটা সচরাচর ডাকে না, কিন্তু বাবার বেশ প্রিয় নাম। বরাবর আফরিন বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, কিন্তু আজ বোনের গানের মাঝে বেশ কষ্ট অনুভব করছে সে। দরজায় নক করতেই দরজা খুলে গেল। বেলকনিতে বেহালা নিয়ে বসে আছে আফরিন। চোখের গাঢ় কাজল যেন দু চোখের পানির সাথে মিশে বেদনা রং প্রকাশ করছে। আলতো করে বোনের মাথায় হাত রাখে রেদওয়ান। ভাইয়ের স্পর্শ বুঝে কান্না বন্ধ করে হাসি মুখে তাকায় আফরিন। ভাইয়ের দিকে তাকাতেই চোখ পড়ে ভাইয়ের বুকের দিকে। ভাইয়ের শরীরে সব থেকে আরামের এবং পছন্দের জায়গা ছিল বুক। ঘন লোমশ বুক, এতটা লোমশ ছিল যা কাউকে সত্যি খুব আকর্ষণ করতে বাধ্য। কিন্তু ভাইয়া তার প্রেমিকার কথায় যেদিন বুকের লোম কেটে ফেলেছিল সেদিন আফরিন খুব কান্না করে। খুব অভিমানের জন্য ভাইয়ের সাথে কথা অবধি বলেনি। তার প্রেমিকা তার বুকে মাথা রাখত না এত লোমের জন্য, তাই সে কেটে ফেলেছিল। কিন্তু এটা চিন্তা করেনি তার বোনের সব থেকে প্রিয় ছিল। অথচ দিন শেষে সেই মহান মানবী ভাইয়াকে ছেড়ে চলে গেল। ভাইয়া খুব ভেঙে পড়ে, তখন কিন্তু এই আফরিন সামলিয়েছিল। এটাই মনে হয় নারী, সে সব সামলাতে পারে কিন্তু নিজেকে পারে না। এক হাতে সংসারে, অন্য হাতে বাবার বিজনেস, নিজের লেখাপড়া, আবার অসুস্থ বাবার দেখাশোনা, দিন শেষে প্রিয় মানুষের একটা কলের অপেক্ষা। এসব তো নারীই পারে। পুরুষ মানুষ বাইরে সারাদিন কাজ না করলেও ঘরে এসে সে ক্লান্ত, অথচ নারী সে সারাদিন সব সামলিয়ে দিন শেষে তাকে প্রাণবন্ত থাকতে হবে, কারণ তার হাসিতেই যে পুরো পরিবার হাসে। ছোট্ট একটা হাসি দিয়ে ভাইয়ের হাত ধরে। কিছু হয়েছে আমার পাখিটার? না তো কি হবে? কাঁদছিস কেন? কাঁদতে আবার কারণ লাগে? বড্ড বড় হয়ে গেছিস ভাইয়া। বল। আমি এখানে থাকবো না ভাইয়া, আমি ক্যালিফোর্নিয়া ব্যাক করতে চাই। বেশ, যা চাইবি তাই। তোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবার চিকিৎসা ওখানেই ভালো হবে। আর তোরটা। রেদওয়ানের কথাটা শেষ করতে দেয় না আফরিন, আগেই বলে ওঠে, আমরা যে যাচ্ছি কাউকে জানাবে না, এমনকি ইফাতকেও না। শানের ফোন বারবার করে ভাইব্রেট হচ্ছে। বাধ্য হয়ে কল রিসিভ করলো। অপর পাশ থেকে কেউ একজন খুব উত্তেজিত হয়ে বলল, শান, যা করেছিস ভেবে করছিস তো? এতে অতসীর লাইফ রিস্ক পড়বে। এমনকি হ্যাঁ, বুঝেই করছি, কারণ আমি আর মন দুর্দশায় থাকতে পারছি না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।